মধ্যরাতে রাজধানীর বাড্ডার আনন্দনগরের একটি বাসায় গ্যাস লিকেজের বিস্ফোরণে নারী শিশু সহ দগ্ধ ৫। জাতীয় বার ইনস্টিটিউটে ভর্তি। রাজধানীর হাজারীবাগ ও ঝিকাতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল এক শিক্ষার্থী সহ ২ জনের। অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ। দাবি পূরণের আশ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার। দ্বিতীয় ক্যাম্পাস তৈরি প্রক্রিয়া শুরু জানালো ইউজিসি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারব। জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ। ১৩১ সদস্যের কমিটি ঘোষণা। আহ্বায়ক আইনজীবী তরিকুল ইসলাম। মাত্র ৭১ দিনের মাথায় মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। ন্যায় বিচার পাওয়ার আশা স্বজনদের। দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে ঠিকাদারের অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সহযোগী এক স্কুল শিক্ষক। এবং সিরিজের প্রথম টি-20 সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শারজাতে ম্যাচ শুরু রাত ৯টায়। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছে আমি রাবেয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দনগরের আনসার ক্যাম্পের পাশে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও ৩ শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, রাতে বাড্ডা এলাকা থেকে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। আহতদের গড়ে ৩০ থেকে ৮০% পুড়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক। সবারই আসলে মেজর বার্ন। যিনি আছেন তোফাজ্জল ৪৫ বছর বয়স, ওনার হচ্ছে ৮০% পুড়েছে। মানসুরা ৩৫ বছর বয়স, ওনার হচ্ছে আপনার 67% পুড়েছে। এবং ওই ফ্যামিলিরই 3টি বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। ওনাদের হচ্ছে একজনের ৬৬%, একজনের ৬০% এবং একজনের ৩০% পুড়েছে এবং সবার শ্বাসনালী পুড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। রাজধানীর পৃথক জায়গায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নূর ইসলাম ও সামিউর রহমান আলভি নামে এক শিক্ষার্থী সহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ঝিকাতলা বাস স্ট্যান্ড ও হাজারীবাগের দুর্গা মন্দিরে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নূর ইসলামের বড় ভাই ওসমান গনি জানিয়েছেন, নূর ইসলাম বিভিন্ন প্রোগ্রামে ইভেন্টের ফটোগ্রাফার হিসেবে কাজ করত। হাজারীবাগের দুর্গা মন্দিরে এলাকায় তাকে কাজ দেওয়ার কথা বলে ডেকে নেয় দুর্বৃত্তরা। পরে তার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় তারা। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা। সেখান থেকে রাত 9:30টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে একই সময়ে ঝিকাতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভি নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়ে আশরাফুল ইসলাম নামে আরও এক যুবক। আহত নিহত 2 জন ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে জানায় পুলিশ। দুটি ঘটনায় তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান রমনা জোনের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম। কোপাইছে 3-4 জন ছিল, এর মধ্যে একজনের অবস্থা বেশি গুরুতর, আর বাদ বাকি 3 জন দেখলাম মোটামুটি এখন আশঙ্কা মুক্ত মনে হয়েছে। 15-20 জন ছেলেবেলে যারা হয়তো ইয়াং বয়সের বা কিশোর বয়সের ছেলেবেলে, এরকম আমরা সিসি ক্যামেরা যেটা দেখতেছি। তো এই অবস্থা আমরা দেখতেছি আসলে কারা করলো, কিভাবে করলো, এটা আমরা আসলে একটু সময় লাগবে। এরপরে আমরা হয়তো বলতে পারবো যে এরা কারা ছিল বা কি কারণে মারছে, এর পিছনের ঘটনা কি আছে, এটা সবই হয়তো বা তদন্তে বেরিয়ে আসবে। অবশেষে দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করেন তারা। সাদ আহমেদের রিপোর্ট। আবাসন সংকট নিরসন, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে শুক্রবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দুপুর থেকে শুরু করেন আমরণ গণ অনশন। সন্ধ্যা 7:30টায় শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM A ফায়েজ শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে থেকে শুরু করে যেমনটি আগেও ছিল বলে আমার বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারবো। এর কিছুক্ষণ পরেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন। জানান শনিবার থেকে ক্যাম্পাস খোলা থাকবে। চলমান আজকের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছি। দাবি বাস্তবায়িত হয়েছে, তো কমপ্লিট শাটডাউন দেওয়ার দরকার নেই, কালকে থেকে আমরা আমাদের ঘরে ফিরে যাব। আর শিক্ষার্থীরা বলেন এবার শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন চান তারা। আমাদের যদি এইটা ঠিকঠাক থাকে এবং এটার একটা নিশ্চয়তা থাকে, অবশ্যই এটা আমাদের জন্য খুবই ভালো একটা আমাদের প্রাপ্তি হবে আন্দোলনের। এর আগে অনেকবার হয়েছে, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে হ্যাঁ কাজগুলো হবে এরকম, কিন্তু করা হয়নি, মাঝপথে গিয়ে আটকে গিয়েছে। তো এবার আমরা আশা করছি যেহেতু এটা লং মার্চ থেকে আমাদের আন্দোলনটা ছিল এবং শেষ অবধি এটা অনশন পর্যন্ত গিয়েছে, প্রশাসনের কাছে এটা আমাদের চাওয়া থাকবে যে এই কাজগুলো যেন হয়ে যায়। এবার আমরা বিভিন্ন সময়ের আশ্বাস পাই, তার সুফলাফল পাই না, আউটকাম পাই না। তা আমরা আশা করছি এবার এটা খুবই কার্যকরী ছিল, তো এবারটা বাস্তবায়িত হবে। দাবি আদায়ের আশ্বাস পাওয়ায় সন্তোষী প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি যুব সংগঠক জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করেছে। শুক্রবার বিকেলে আবরার ফাহাদ এভিনিউয়ে 131 সদস্যের কমিটি ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় এনসিপি নেতারা বলেন, প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা সহ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করবে জাতীয় যুব শক্তি। এইচ হিমেলের রিপোর্ট। শুক্রবার বিকালে রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউয়ে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় যুব শক্তির শীর্ষ 3 নেতার নাম ঘোষণা করেন। তিনি বলেন, আগামী বাংলাদেশ চলবে তরুণদের নেতৃত্বে। জীবন যতদিন আছে, প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে, বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে, জীবনের উপর দিয়েও তারা আগামীর বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাআল্লাহ। যুব শক্তির আহ্বায়কের দায়িত্ব পান সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলাম, পেশায় চিকিৎসক এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেল প্রকৌশলী। এ সময় তারিকুল বলেন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, ন্যায্যতা, পরিবেশ ও প্রযুক্তির চ্যালেঞ্জকে গ্রহণ করে এগিয়ে যাবে জাতীয় যুব শক্তি। আমরাই আগামী রাষ্ট্র ও রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব ও হিস্সা নিশ্চিত করবে যুব শক্তি। আগামীর সংসদ ও আগামীর বাংলাদেশ হবে তরুণদের, আগামীর বাংলাদেশ হবে যুব শক্তির ইনশাআল্লাহ। অনুষ্ঠানে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে। আমরা একই সাথে সরকারের কাছে আহ্বান রাখতে চাই, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বক্তারা আরো বলেন, ভারত যদি সম্পর্ক বজায় রাখতে চায় তবে কোনো রাজনৈতিক দল নয়, সম্পর্ক রাখতে হবে বাংলাদেশের জনগণের সাথে। মুক্ত বাতাসে ঘুরবো ফিরবো। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রের সক্ষমতার উপর ভিত্তি করে প্রাথমিক বা জরুরি স্বাস্থ্য সেবার পাশাপাশি ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে নেওয়ার কথা ভাবছে বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দল কেউ কারোর প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। আর জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশের মানুষ যেন মৃত মানুষের ভোট থেকে মুক্তি পায় এবং নিজের ভোট যাতে নিজে দিতে পারে সেই ব্যবস্থা অন্তর্বর্তী সরকার করতে হবে। শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনায় বিএনপির তারুণ্যের মহাসমাবেশ হবে আগামীকাল শনিবার। এর আগে শুক্রবার খুলনায়
শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে সেমিনার করে দলটি। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের সক্ষমতার উপর ভিত্তি করে প্রাথমিক বা জরুরি স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার হিসেবে নেয়ার কথা ভাবছে বিএনপি। জানান, জরুরি স্বাস্থ্যসেবার পাশাপাশি ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করার সুপারিশ করেছে বিএনপি। এছাড়া মাতৃভাষায় অবশ্যই প্রাইমারি ও সেকেন্ডারি এডুকেশন নিশ্চিত করতে পারলে শিক্ষার মান বাড়বে। আমাদের একটা প্রস্তাব আছে যে প্রাইমারি হেলথ কেয়ার অথবা জরুরি স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার হিসেবে নেওয়া যায় কিনা, সেটা রাষ্ট্রের সক্ষমতার উপরে নির্ভর করে। ইন্টারনেট প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করা যায় কিনা, আমরা এগ্রিড হয়েছি খুবই যায়, কারণ এখানে রাষ্ট্রের শুধু একটাই দায়িত্ব, ইন্টারনেট আছে এটা যাতে বন্ধ না হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সংকট নিরসনে সরকারের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। বাংলাদেশের মানুষ যেন মৃত ব্যক্তির ভোট থেকে রক্ষা পায়, আমার ভোট আমি দিব সচ্ছল পায়ে নিরপরাধ হয়ে আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি সেই ব্যবস্থা নিব। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচন বিলম্ব না করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তির কোনো যৌক্তিকতা নেই। এক দফার দাবিটা ছিল অবৈধ স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের পদত্যাগ, অপসারণ এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র অর্থাৎ জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা। রাষ্ট্রের গতিশীলতা আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপির এই নেতা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটি শিশুসহ মোট ৭১ জন যাত্রী নিয়ে শুক্রবার দুপুর ২:৩০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছে বলে জানা গেছে। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। হঠাৎ করেই সংবাদ আসলো, বিমান বাংলাদেশের উড়ন্ত অবস্থায় একটি চাকা খুলে গেছে। চারদিকে শুরু হলো আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই আতঙ্কিত হয়ে বিমানে থাকা সবার জন্য দোয়া করতে লাগলো, যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে সবাই। রাডার থেকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুর ১:২০ কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে যায়। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিজি ৪৩৬ ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের জন্য প্রস্তুতি নেয়। পরে শেষ পর্যন্ত ক্যাপ্টেনের অসাধারণ বীরত্বে বিমানটি নিরাপদে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আল্লাহর রহমতে আমরা ইনশাআল্লাহ সমস্যা হওয়ার পরেও সহি সালামতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করতে পেরেছি। পাইলট বলছে যে সমস্যা নাই, পরে একটু ২০-২৫ মিনিট পরে ল্যান্ড হয়েছে আর কি, ঘুরান পারছে আকাশে ঘুরান পেরে পরে ঘুরে আর কি ল্যান্ড হয়েছে। সবাই ক্ষয়ক্ষতি হয় নাই, বাট ভিতরে একটু আতঙ্ক ছিল এইটুকু। 10 মিনিটের মতো এরকম আসছিল ল্যান্ড করার সময় ল্যান্ডটা ঠিক মতো করতে পারে নাই, 10 মিনিট পরে ল্যান্ড করছে। দুর্ঘটনা এড়াতে বিমানটি অবতরণের আগ থেকেই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি অবস্থান নেয় রানওয়েতে। প্রস্তুত ছিলেন বিমানবন্দরের কর্মীরাও। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। মাত্র ৭১ দিনের মাথায় আজ রায় হতে যাচ্ছে মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় ঘোষণা করবেন। গেল মঙ্গলবার এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই রায় ঘোষণার দিন ধার্য করেন। বাদীপক্ষ আশা করছে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড সহ সংশ্লিষ্ট ধারায় অন্য আসামিদেরও সর্বোচ্চ শাস্তি দেবে আদালত।
৪৯ বছরেও ফারাক্কা বাঁধের জন্য যে আন্দোলন তা এখনো বহাল আছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ফারাক্কা বাঁধের দ্বিতীয় চুক্তির আগে জাতিসংঘের কাছে অভিযোগ দায়ের করতে হবে আর ফারাক্কা বাঁধ নিয়ে ডিকমিশনিং করারও আহ্বান জানান তিনি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজন করে গণসমাবেশে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। পাঠ করা হয় ফারাক্কা বাঁধ নিয়ে ঘোষণাপত্র। জাতিসংঘে উত্থাপন করতে হবে। বক্তারা বলেন, জাতিসংঘের কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে তিস্তা ও ফারাক্কা সহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে আসতে হবে। একেবারেই একটা হিন্দুত্ববাদের বীজ, এমনকি একটা এই বাঁধের মতো প্রকল্পে রাজনীতি যে কত জায়গায় বিরাজমান সেটা পরিষ্কার ভাবে এখন আমরা বুঝতে পারি। আমরা যে পানি চাই এটা কি ভারতের দয়ার কোনো ব্যাপার? এটা কোনো দয়া দাক্ষিণ্যের কোনো ব্যাপার না। আমরা বহু আগে বলেছি, ভারতে আমরা কেউ প্রতিবেশী বদলাতে পারবো না। সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে যাবতীয় দ্বিপাক্ষিক সংকটের আমরা সমাধান করতে চাই। ২৪-এর পরে আমি বলবো যে আরেকটা সুযোগ আমাদের এসেছে, খেলায় যাতে এই সুযোগটা আমরা নষ্ট না করি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণ ফাঁদ। দ্বিতীয় চুক্তির আগেই জাতিসংঘের কাছে ভারতের বিরুদ্ধে ফারাক্কা বাঁধ নিয়ে অভিযোগ দায়ের করতে হবে। আগামী 12ই ডিসেম্বর 2026 সালে সমাপ্ত হবে এবং সেটি একটি দ্বিতীয় কারণ এবং আমাদের পক্ষে একটি দ্বিতীয় যুক্তি, যেটা ব্যবহার করে আমরা এখনই তাৎক্ষণিকভাবে আর কোনো বিলম্ব না করে জাতিসংঘে এই সমস্যাটি নিয়ে যেতে পারি। এ সময় তিনি ফারাক্কা বাঁধ নিয়ে ডিকমিশনিং করারও আহ্বান জানান। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ফারাক্কা বাংলাদেশে কারবালা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শুক্রবার বিকেলে রাজশাহী কলেজে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন, পানি ন্যায্য হিস্সা না পাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। ন্যায্য হিস্সা আদায়ে সরকার তৎপর। এর আগে রাজশাহী কলেজ থেকে র্যালি বের করে শহরের প্রধান সড়ক ঘুরে এক স্থানে গিয়ে শেষ হয়। মৌলানা ভাসানী তার এরকম ৯০ বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে। আমরা সেই হিস্সা আদায় করব। আমরা সেটার জন্য ভারতের সাথে তো আমরা চুক্তি আবার করছি, সাইন করব এবং সে দরকার হলে যদি আমরা ঠিকমতো না পাই আমরা এটা আন্তর্জাতিকভাবে এটা নিয়ে যাব। ঠিকাদারের অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামালপুরের দেওয়ানগঞ্জের প্রভাবশালী পলিনের বিরুদ্ধে। তিনি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আর তার কাজের সহযোগী স্কুল শিক্ষক রশিদ। নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি চাকরি করা অবস্থায় ঠিকাদারিও করেন ওই শিক্ষক। টাকা আত্মসাতে অভিনব প্রতারণার আশ্রয়ের অভিযোগ তাদের বিরুদ্ধে। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। ২০২০ সালে কুড়িগ্রামে এই ব্রিজ নির্মাণের কাজ পায় মেসার্স মঞ্জুরুল হক নয়া। তিনি দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সহযোগী হিসেবে সঙ্গে নেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বন্ধু মাসুদ হাবিব পলিনকে। পরে ব্যাংক অ্যাকাউন্টেও নমিনি করা হয় তাকে। সব ভালোভাবে চললেও গেল বছরের পট পরিবর্তনের পর বদলে যায় পলিনের আচরণ। ফলে নমিনি প্রত্যাহার কথা জানান নয়া। কুড়িগ্রাম থেকে অ্যাকশনের সাথে যোগ সাজেশন করে চেক নিয়ে আসছে, ২ নম্বরে করে চেক ভাঙায় ফেলেছে। অ্যাকশন বরাবর কিছুদিন আগে আমি উকিল নোটিশ করলাম যে আমার চেক কিভাবে পলিন নিয়ে আসে। অ্যাকশন এটার এই উকিল নোটিশে আমার জবাব আজ পর্যন্ত না দিয়ে এ পর্যন্ত আছে আর কি। দিন আগে আমার বাড়ি ঘর দিয়ারের কাজ করতেছি, কাজ করার সময় এই পলিন বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি ধামকি করে এবং চাঁদা চায়। এর পরপরই বদলে যায় তাদের সম্পর্ক। এক পর্যায়ে নয় জানতে পারেন তার প্রকল্প থেকে তুলে নেওয়া হয়েছে অর্ধ কোটি টাকা। দেশ টিভির অনুসন্ধানে দেখা যায় দেওয়ানগঞ্জ কৃষি ব্যাংক থেকে তোলা হয়েছে সেই অর্থ। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি ব্যাংক কর্তৃপক্ষ। এই টাকা তোলাকে ঘিরে মেসার্স মঞ্জুরুল হক নয়া লাইসেন্সের আদলে তৈরি আরেক লাইসেন্স আসে নয়ার হাতে। এখানে দৃশ্যপটে আব্দুর রশিদ নামে এক শিক্ষক। নয়ার অভিযোগ, রশিদের সেই লাইসেন্স দেখিয়েই তোলা হয়েছে টাকা।
সরকারি চাকরিরত অবস্থায় ঠিকাদারি লাইসেন্স নেয়ার নিয়ম না থাকলেও শিক্ষক আব্দুর রশিদকে কল করলে তিনি জানান অনেক আগেই চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি। তবে তার কর্মস্থলে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। জানা যায় এখনো চাকরিরত তিনি। জনাব মোহাম্মদ রশিদ স্যার আমাদের ওই অত্র প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন, তিনি কোনো রিজাইন পত্র দেননি। এবার পলিনের মুখোমুখি আমরা। তার অভিযোগ জালিয়াতি তিনি নন, করেছেন ঠিকাদার নয়া। টেন্ডারে অংশগ্রহণ করার মতো লাইসেন্স আমাদের কাছে না থাকার কারণে নয়া মেম্বারের কাছে গিয়ে লাইসেন্সটা আমরা নেই। নেওয়ার পরে কাজটা আমরা পাই, কাজটা শুরু করি, কাজটার সমস্ত টাকা পয়সা ইনভেস্ট আমাকে মোট 9টা চেক দেয়। 9টা চেকই আমি মঞ্জুরুল হক নয়া সাহেবকে দিয়ে দিয়েছি। আমাদের ওখানে ইনভেস্ট আছে প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা, হিসাব করলে পাওয়া যাবে। এই টাকা সে গত 4 বছর যাবত বা 3 বছর যাবত আমরা বিভিন্নভাবে চাই, সে আমাদেরকে টাকা দেয় না। সে যে আমাকে চাঁদাবাজির অভিযোগ দিছে, এটার জন্য আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তবে দুই পক্ষকে ডেকে সমাধানের আশ্বাস কুড়িগ্রাম এলজিডি নির্বাহী প্রকৌশলীর। চেক নেওয়ার পরে এখন কন্ট্রাক্টর এবং সাব কন্ট্রাক্টরের ভিতরে কি হয়েছে ওটা আমাদের নলেজে নাই। এখন এটা নিয়ে দুই পক্ষের ভিতরে একটা সমস্যা হয়েছে, ওটা আমি বসে সমাধান করার জন্য বলছি। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নামে দান করা জমিতে স্থাপিত স্কুল ভবন সরিয়ে নির্মাণ করা হচ্ছে মাছের আড়ত। বগুড়ার শেরপুরের এই ঘটনায় চারিদিকে নিন্দার ঝড় উঠলেও মাছ ব্যবসায়ীদের একাংশ দেখাচ্ছেন নানা যুক্তি। আড়ত নির্মাণের এই উদ্যোগে মাছ ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়েছেন খোদ প্রধান শিক্ষকও। সঞ্জু রায়ের রিপোর্ট। সরকারি উদ্যোগে স্কুল নির্মাণ না হওয়ার অজুহাতে এবার স্কুলের জায়গায় মাছের আড়ত নির্মাণ করতে মরিয়া হয়ে উঠেছে মাছ ব্যবসায়ীদের একাংশ। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্কুলের ভবন অন্যত্র সরিয়ে নিয়েছেন তারা। বর্তমানে বন্ধ রয়েছে প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থীর লেখাপড়াও। স্থানান্তরিত হওয়া নতুন স্থানে এখন চড়ে বেড়াচ্ছে গরু ছাগল সহ গৃহপালিত প্রাণী। নেই শুধু শিক্ষার্থীদের উপস্থিতি। কেন এমন সিদ্ধান্ত জানতে চাইলে সাংবাদিকদের উপরেই দলগতভাবে চড়াও হন নেপথ্যের কারিগরেরা। নিজেদের মতো দেখালেন নানা যুক্তি। এই জিনিসটা মহাপরিচালকের নামে টাকা কিন্তু সমাধান আমার 750 সমাজে সদস্য, কিন্তু এই টাকাটা দিয়ে নেওয়ার পরে পরিচালকের নামে ভুল করে দিয়েছে। সরকার বেতন না দেয়ায় মাছ ব্যবসায়ীদের একাংশের এই উদ্যোগে সামিল হয়েছেন খোদ প্রধান শিক্ষকও। নতুন স্থানে দ্রুত পাঠদান শুরু করবেন বলেও জানান তিনি। নিচু জায়গা ছিল, পানি বেঁধে থাকে, হ্যাঁ এই জন্য জায়গাটা অল্প একটু, আর জায়গাটা এখানে বেশি, এই জন্য বললো গ্রামের সমাজের লোকেরা বললো যে জায়গাটা ওখানে বেশি, তাহলে স্কুলটা স্থানান্তর করে দিয়ে ওখানে। স্কুলের জায়গা নিয়ে এমন কাণ্ডে হতবাক জমিদাতাও। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী। তারা তো স্কুলের জন্য জমিটা আমার কাছ থেকে নিচ্ছে, তাই না? তো সেইখানে কেন তারা এসব করবে? স্কুল তারা প্রতিষ্ঠিত করুক, আমি এটাই চাই। ওখানে স্কুলের জায়গা, স্কুল হবে, অত্র এলাকার লোকজন স্কুলে লেখাপড়া করে। আমাদের আশেপাশে কোনো স্কুল নাই, আমরা স্কুলই চাই। প্রশাসনের নাকের ডগায় এমন একটি ঘটনা ঘটলেও স্কুল নির্মাণ নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা দাপ্তরিক নানা জটিলতা দেখালেও স্কুলের জায়গায় মাছের আড়ত নির্মাণ বন্ধে জেলা প্রশাসক দিলেন কঠোর হুঁশিয়ারি। সরকার থেকে এখনো এখানে স্কুল করে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গত 15 বা 17 বছরে গ্রহণ করা হয়নি। ভবিষ্যতে গ্রহণ করা হবে কিনা সেটা সংশ্লিষ্ট শিক্ষা ডিপার্টমেন্টের তারাই ভালো বলতে পারবে। স্কুলের জায়গা যেই দেখ না কেন, যেখানে বাচ্চারা পড়ে স্কুলে যায়, সেই জায়গাটা এক্সিস্টিং থাকবে। মাছের ব্যবসা যারা করবে তারা সরে যাবে, তারা বিকল্প জায়গা দেবে। বগুড়ার শেরপুরের রণবীরবালা এলাকার দরিদ্র পরিবারের সন্তানদের সুশিক্ষা নিশ্চিতে 2004 সালে গ্রামবাসীদের উদ্যোগে স্থাপন করা হয়েছিল একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বছর 2 বাদে সড়কের দুই পাশে 15 ও 21 শতক পরিমাণ দুটি পৃথক জমি স্কুল নির্মাণের জন্য দলিল করা হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নামে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।
মেহেরপুরে বাগান ভর্তি গাছে থোকায় থোকায় ঝুলছে লিচু। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন হয়েছে ভালো। লিচুর দামও ভালো পাচ্ছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। এদিকে লিচুর গুণগত মান ঠিক রাখতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আক্তারুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। গাছ থেকে লিচু পেড়ে জড়ো করছেন শ্রমিক ও মালিকরা। চলছে ছোট বড় আর লাল সবুজ লিচু বাছাই। সুমিষ্ট ও রসালো এই লিচু বাছাই করে আটি বাঁধার কাজ করছেন কয়েকজন শ্রমিক। মেহেরপুর জেলার লিচু বাগানগুলোতে বাগান মালিক ও শ্রমিকদের এমনই ব্যস্ততা। বাগান মালিকরা বলছেন মৌসুমের প্রথম লিচু সংগ্রহ করে স্থানীয় বাজারে পাঠাতে হচ্ছে। এরপর তা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। গত কয়েক বছর ভালো ফলন না হলেও এবার জেলায় লিচুর ফলন ভালো হয়েছে। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো স্বাদে ভরা লিচু। ব্যবসায়ীরা বলছেন মেহেরপুর জেলার লিচুর চাহিদা রয়েছে সারা দেশে। বাজারে দামও পাওয়া যাচ্ছে ভালো। এবছর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় লিচুর আকার তুলনামূলক ছোট হয়েছে। তবে ফলন বেশি হওয়ায় লাভের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। এটা যেখানে যাবে মনে করেন অন্য জায়গায় লিচু আর কেউ খেতে চায় না। সুন্দর এবং ব্যবসায়ীরাও লাভবান হয়েছে। আমরা ক্রেতা হিসেবে আমরাও ক্রয় ক্ষমতার মধ্যে কিনে খাচ্ছি। এরপরে লিচু অত্যন্ত স্বাদ এবং রসে ভরা। ভালোই ফলন হয়েছে, চাহিদাও বেশি, দামও ভালো, বাম্পার ফলন। আমরা একটু লাভবান হব। বাংলাদেশ যেখানে যাবে সেখানেই মেহেরপুর জেলার লিচুর নাম করতে হবে, এত মিষ্টি। এদিকে অপরিপক্ক লিচু বাজারজাত করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। মেহেরপুর জেলার লিচু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। আশা করা যায় যে লিচুর যে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল তা আমরা অর্জন করতে সক্ষম হয়েছে। মেহেরপুর জেলায় চলতি মৌসুমে 725 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। এসব বাগানে রয়েছে আটি কলম, বোম্বাই ও চায়না 3 জাতের লিচু। এবছর লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6199 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।